কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করা হয়। কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন হত্যার পর র্যাবের বিরুদ্ধে 6 কোটি টাকা নিয়ে অপহরণ ও হত্যার অভিযোগ ওঠে। নদীর পানি সব গোপন কথা জানে, নদীর পানির নিচে কি আছে তা কেউই জানে না। কিন্তু সেদিন শীতলক্ষার শান্ত জলে 7টি লাশ ভেসে ওঠে, একই সঙ্গে নীরব এবং বিকৃত আর রক্তাক্ত। 7টি লাশ, 7টি নাম, 7টি পরিবার বিচ্ছিন্ন, বিধ্বস্ত। আর হত্যাকারী তারা কি ডাকাত ছিল না খুনি, নাকি ইউনিফর্ম পরা রক্ষক হয়ে উঠল শিকারী? সেদিন নারায়ণগঞ্জ হাইকোর্ট থেকে বের হচ্ছিল কাউন্সিলর নজরুল ইসলাম। তার গাড়ির পিছনে ছিল স্ত্রী আর তার ছেলে। কিন্তু হঠাৎ দুটি মাইক্রোবাস এসে রাস্তায় দাঁড়ালো। নজরুল ইসলাম, তার ড্রাইভার, আইনজীবী সহ 5 জনকে তুলে নেওয়া হলো। সবকিছু ঘটেছিল 2 মিনিটে। লোকজন কিছু বোঝার আগেই গাড়ি উধাও হয়ে যায়। সিসি ক্যামেরা নাই, পুলিশ নাই, প্রতিরোধও নাই। নজরুল ইসলামের স্ত্রী বারবার ফোন করেছিল, কিন্তু ফোনটা বাজছিল। তাদের আইনজীবী চন্দন সরকারকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সন্ধ্যায় নারায়ণগঞ্জ থানায় জিডি করা হলো, কিন্তু পুলিশ জানায় আমরা কিছুই জানি না, আমরা এর সাথে সম্পৃক্ত না, এর সাথে আমরা কোনো কিছুই জানি। পরের দিন সকালে শীতলক্ষা নদীর পারে এক জেলে যা দেখলো তা কোনো দুঃস্বপ্ন নয়। একটি লাশ নদীতে ভাসছে, মুখে কাপড় গোছানো রাখা, হাত বাঁধা। তারপর একের পর 7টি মরদেহ। সমস্ত শহর থমকে যায়। একটি শহর যেখানে খুনিরা ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছে। কে এই খুনি? কেন তারা 7 জনকে খুন করলো? কারা সেই গাড়িতে করে তুলে নিল? নজরুল ইসলামের বিরুদ্ধে কি ছিল? আর চন্দন সরকার, তিনি তো শুধু আইনজীবী ছিল, তাকে কেন হত্যা করা হলো? সারা শহরে এই প্রশ্ন একের পর এক উঠতে থাকলো। 7টির প্রাণ এবং 7টি নাম। কেউ ছিল নেতা, কেউ ছিল ড্রাইভার, আর কেউ ছিল আইনজীবী। তারা কেউ জানতো না তাদের পরের দিনটাই হবে তাদের দুনিয়ার শেষ দিন। এটা কি রাষ্ট্রের ভিতর রাষ্ট্র, নাকি টাকা আর ক্ষমতার যুগলবন্দি? আর যার মূল্য দিতে হলো 7 জনকে লাশ হয়ে। 28 এপ্রিল সকাল নারায়ণগঞ্জ সদরঘাটের পাশে নদীর পানিতে একের পর এক লাশ ভেসে উঠল। কেউ মুখে কাপড় গুছিয়ে রেখেছে, কারো আবার মোটা দড়িতে হাত বাঁধা, অনেকের শরীর বিকৃত। স্থানীয় মানুষ এগিয়ে আসে, কারো আবার মুখ চেনা চেনা লাগে, আবার কারো বুক চিরে কান্না ফেটে আসে। লাশের মধ্যে ছিল নজরুল ইসলামের লাশ, তার ড্রাইভার জাহাঙ্গীর, আইনজীবী চন্দন সরকার ও তার ড্রাইভার ইব্রাহিম। এছাড়াও নজরুল ইসলামের সহকারী মনিরুজ্জামান, সুজন, রাব্বি ও স্বপন। 7টি প্রাণ, 7টি পরিবার, সবকিছু ধ্বংস হয়ে গেল এক রাতে। খবর পৌঁছলো রাজধানী পর্যন্ত। চ্যানেল 24 ঘন্টা, এটিএন সময়, সব চ্যানেল লাইভে গেল একসাথে। ফেসবুক এবং সামাজিক গণমাধ্যম রক্তাক্ত হয়ে গেল এবং গরম হয়ে গেল এবং প্রতিবাদ শুরু হলো। মানুষ জানতে চাইলো কে খুন করলো এবং কে অপরাধীকে রক্ষা করছে এবং কারাই বা এই অপরাধী। এখন এই প্রশ্ন চলছিল, 7 জন দিনের আলোকে কারা গায়েব করলো? কাদের এত বড় শক্তি? দিনের আলো দিন দুপুরে মানুষকে কারা অপহরণ করলে 7 জন মানুষকে একেবারে লাশ হিসেবে উপহার দিল তাদের? নজরুল ইসলামের পরিবার সর্বপ্রথম সরাসরি নাম বললেন নূর হোসেন, স্থানীয় প্রভাবশালী এবং ক্ষমতাসীন দলের নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, ভূমি দখল, টেন্ডারবাজির সন্ত্রাস, অনেক কিছুতে তার নাম জড়িত ছিল। নজরুল ইসলাম তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছিল, কিন্তু সেই মামলায় এখন তার মৃত্যুর কারণ হিসাবে এসে দাঁড়ালো। যখন তদন্তে উঠে এলো একটি নাম, পুরো রাষ্ট্র স্তব্ধ হয়ে গেল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব 11, আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী, একটি এলিট ইউনিট, তাদের কয়েকজন সদস্য এই 7 খুনের নেপথ্যে ছিল। আরো চাঞ্চল্যকর তথ্য, এই হত্যাকাণ্ডে নূর হোসেন কেবল পরিকল্পনাকারী ছিল না, তিনি র্যাবের কিছু সদস্যকে 6 কোটি টাকা ঘুষ দিয়ে খুনের কাজ করা। এটা ছিল একটি বাড়াটি হত্যাকাণ্ড, কিন্তু এই খুনি ছিল রাষ্ট্রীয় ইউনিফর্মধারী। অভিযোগ ওঠে র্যাবের তৎকালীন কমান্ডিং অফিসার তারেক সাইদ, আরিফ হোসেন
এবং নবীন কুমার, এরা প্রত্যেকেই অপহরণ এবং খুনের সাথে সরাসরি যুক্ত ছিল। তাদের কেউ কেউ পরবর্তী স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। সেখানে তারা বিস্তারিত বলেছেন কিভাবে তারা এই 7 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই 7টির পর তারা ভাবেনি রাস্তায় নামলে আর বাড়িতে ফিরতে পারবে না। তারা জানতো না যে বাহিনীর উপর তারা ভরসা করেছিল তাই হবে মৃত্যুদূত। যেখানে খুন হয়েছিল ওইখানে খুন হয়েছে দেশের মানুষের বিশ্বাস, দেশের মানুষের উপর যে ভরসা, দেশের মানুষ যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর যে ভরসা ছিল সেটা 2014 সালেই একেবারে নিস্তব্ধ হয়ে যায়, একবারই মারা যায়। তারপরে 2024 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো বাহিনীর উপর আমাদের বাংলাদেশের মানুষ থেকে জনগণ কেউ বিশ্বাস করতে পারেনি এবং বিশ্বাস রাখতেও পারেনি। আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় উঠে এসেছে বিভিন্ন বড় বড় উপরস্থ কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে বিভিন্ন মানুষকে ভাড়াটিয়া খুনি হিসেবে তারা খুন করেছে। এত বড় অপারেশন, এত নিরাপত্তা, এত প্রভাবশালী না। তাহলে প্রশ্ন হলো এতদিন র্যাবের কর্মকর্তারা কেন ধরা পড়েনি? এর পিছনে রহস্য ছিল কি? এবং র্যাব কর্মকর্তারা এত শক্তি কোথায় পেল এবং এত টাকা লেনদেন তারা করলো কিভাবে? পরবর্তী ধাপে আপনাদেরকে জানাচ্ছি। খুনের পর 48 ঘন্টার মাথায় মিডিয়ায় ফাঁস হয়ে যায় একের পর এক বিস্ফোরক তথ্য। নূর হোসেন 6 কোটি টাকা ঘুষ দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 11 সদস্যদের দিয়ে এই অপারেশন করেছিল। তাদের ভিতরে 3 জন অফিসার ছিল, তারেক সাইদ, আরিফ হোসেন এবং নবীর কুমার। তারা প্রত্যেকে সরাসরি জড়িত ছিল। তাদের মধ্যে একজন আবার ছিল প্রভাবশালী এক মন্ত্রীর জামাতা। নারায়ণগঞ্জের মানুষ আর চুপ থাকেনি। শহরের রাস্তায় নেমে আসা হাজারো জনতা 7 খুনের বিচার চাই বলে তারা বেঁচে থাকার আত্মচিৎকারের মতো চিৎকার করে ওঠে। তাদের চোখে ছিল রাগ আর হাতে ছিল সেই মৃতদেহের ছবি। এদিকে ঘটনার মূল হোতা নূর হোসেন, সে কোনো বাধা ছাড়াই বাংলাদেশ ছেড়ে চলে যায় ভারতে। ভারতের উত্তর 24 পরগনায় একটি ফ্ল্যাটে থাকতে থাকে মাসের পর মাস। কিন্তু সে সময় প্রশ্ন জাগে সে কিভাবে সীমান্ত পার হলো, কে তাকে সাহায্য করলো? সে কি একা পালিয়ে গিয়েছে নাকি কেউ তাকে পালাতে সাহায্য করেছে এবং কারাই তাকে পালাতে সাহায্য করেছে সেটা আমাদের বাংলাদেশের মানুষ জানতে চায়। সময় প্রশ্ন উঠেছে সেই হত্যাকাণ্ডের বিচার হবে? নারায়ণগঞ্জের এই 7 খুন কারা হত্যা করেছে এবং তারা হত্যাকারীদের বিচার কি বাংলাদেশে আদৌ হবে? সেটা নিয়েও সে সময় প্রশ্ন উঠেছিল মানুষের মনে। 2024 সালের জুনে ভারতের বসিরহাটে একটি অভিযান চালায় পুলিশ। অবশেষে ধরা পড়ল নূর হোসেনকে। তার কাছ থেকে পাওয়া যায় বাংলাদেশি এবং ভারতীয় একাধিক সিম, জাল আইডি কার্ড এবং অনেক ডলার। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য শুরু হয় কূটনৈতিক আলোচনার চাপ। বাংলাদেশ সরকার যখন ব্যস্ত হয়ে পড়ে তখন প্রশ্ন ওঠে বাংলাদেশ সরকার তাকে কি আদৌ বাংলাদেশে ফিরিয়ে আনবে নাকি উপরে দেখাচ্ছে? কেননা তৎকালীন সময় সে প্রভাবশালী আওয়ামী লীগের বড় নেতা ছিল এবং তার প্রভাব বিস্তার এতটাই বেশি ছিল যে যাই কিছু করত তাই আওয়ামী লীগের কাছে হালাল এবং বৈধতা পেয়েছিল। একদিকে জনগণের ক্রমাগত চাপ, সরকার গ্রেপ্তার করলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 3 জন সদস্যকে এবং যারা কমান্ডিং অফিসার ছিল। তারা আদালতে 164 দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের জবানবন্দি এমন ছিল, আমরা চুক্তি অনুযায়ী অপারেশন চালাই, মরদেহগুলো গাড়িতে তুলে নদীতে ফেলে দিই। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা গোটা জাতিতে স্তব্ধ করে দেয়। দেশের মানুষ আশ্চর্য হয়েছে, তারা ইউনিফর্মের আড়ালে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য তারা অপারেশন চালায়। আমি ভাবছি তখন মধ্যে একজনই বাপ কি আমার শুনলো তো বলে যে স্যার বাইরে শুনলো মানে কয়জনটা মাত্র বলে 7 জন। বলে 7 জন কেন? তুমি তো আমার বললো যে ধরত 5 জন, 7 জন হবে কেন? বলে স্যার আমার সাথে ছিল 5 জন, এই রিপোর্ট আমি আপনাদের দিচ্ছি। পিছনে গাড়িতে আবার রানা লেফটেন্যান্ট কমান্ডার রানা, সে আবার আরো 2 জনকে পাঠাইছে। এটা আমি আপনাদের বলিনি। 7 জনটা বাইরে কেন মারতো? আর আমি নজরুল আমার চিনা ফেলতে এই জন্য বাইরে ফেলতে পাখিরা দেখে ফেলতে এই জন্য রেকর্ডে আমার মোবাইল কিন্তু রেকর্ড হয়। আরিফ সেদিন আরিফের সাথে আমার কথা হয়েছে আমার সরকারি মোবাইল, আরিফেরও সরকারি মোবাইল, আমারও সরকারি মোবাইল। আমাদের 2 জনেরটাই কিন্তু রেকর্ড হয়। আমরা জানি এই আদেশ আমরা কখনোই দিব না যে হ্যাঁ খুব করে ফেলো আমার রেকর্ড হয়ে যাবে। আর রেকর্ড যদি হইতো তাহলে যে আমার এতদিন পয়সা এত কাছে গেছে এটা বলতো, এটা সে অ্যাভয়েড করতো না, এটা সে মিথ্যা বলছে। 2 নম্বর হচ্ছে ওখানে গিয়েছি তাকে বলছিলাম নরসিংদী যাওয়ার জন্য, নরসিংদী সে ক্যাম্পে ঢুকে নেয় না, ঢুকে করতে কি সে ইঞ্জেকশন দিচ্ছে টাকা নিয়ে। ইঞ্জেকশনের সে নাম পাইছে কই? আমি বলছি মেরে ফেলতে, তুমি মেরে এনে ফেলবা, ইঞ্জেকশন মারতে হবে কেন? আমি বলে থাকি তুমি মারো, ইঞ্জেকশন
আমার মুখে পলিথিন পাতে হবে কেন? শুটে ওর গলা ফাঁস দিয়ে মাইরা ফেলাম। ইঞ্জেকশন দিতে হবে কেন? ইঞ্জেকশন আমি পাইলে প্রত্যেক আসে ইঞ্জেকশন দিতে আমরা না জিজ্ঞেস করা। পলিথিন পাইলে প্রত্যেক পলিথিন শুনতেছি আমি আগে গাড়ির মধ্যে নিয়ে গেছিলাম কেন? আমি যদি তোমাকে গাড়িতে উঠে যদি তোমার যদি আমি গাড়িতে উঠে যদি তোমার মেয়ে আদেশ দিই ঘুম করে ফেলাও, তাহলে তুমি আগে থেকে ইয়ে পাইলা পলিথিন নিলে কেন? ইঞ্জেকশন তার ওয়াইফ হচ্ছে ডাক্তার, সে তার ওয়াইফের সাথে কথা বলে ইঞ্জেকশন ঠিক করতে। ইঞ্জেকশন তোমার দরকার নাই ইঞ্জেকশন। আর ইঞ্জেকশন দিলে তুমি মারার ইঞ্জেকশন দাও, তুমি ঘুম পাড়ার ইঞ্জেকশন দিবা কেন? আর আমি যদি বলি মাইরা ফেলো তো আমাদের মারা তো সোজা। সেখানে একটা স্টেটমেন্টের মধ্যে বলছে আমি কাশ্মীর থেকে নিচে আইসা অধিনায়ককে আমি আবার ফোন করি, ওইটা বলি সব স্যার রেডি। অধিনায়ক নাকি বলছে তাকে গো হ্যাঁ, আমি নাকি তাকে বলছি গো হ্যাঁ। তো আমি বলছি আমি গো হেড মানে কি? মানে মেরে ফেলাও? আমি তো গো হেড তাকে বলি নাই, প্রথমত আমি তো গো হেড বলি নাই। আর 2 নম্বর যদি বলেও থাকি এর অর্থ কি? গো হেড মানে কি? মেরে ফেলাও। স্যার আমি সব রেডি করে বলছি, স্যার আমি রেডি। তো আমি নাকি বলছি গো হেড। তো রেডি মানে কি রেডি? আমি নৌকা দিয়ে স্যার ক্যাম্পে আসতেছি, আমি রেডি স্যার সেটা নাকি কি? আমি তার লোকের কাছে জগন্মন্দির দিয়ে তার লোক তো এখানে একটা আছে, তার কাছে নিয়ে শুনছি মেয়েরা হচ্ছে সে আগে যখন আমাকে এই আদেশটা দেয় তখন আমার পাশে আবার বসা র্যাব 1 বসা, নামটা বললাম হায়াত বসা, হায়াত বসা পাশাপাশি ওরা নিজের আলোচনা করতেছে। এর মধ্যে আমি দেখতে যে সময় লাগছে নিতে অনেক, আমি বললাম যে স্যার আমি তো চলে যাবো, আপনারা তো এখানেই থাকবেন, আমারটা তাদের শেষ করে দেন। কারণ উনি এটা জি লিখে দিল। লেখার সময় সে কমেন্ট করছে একটা যে এরা পছন্দ করে না। কে পছন্দ করে না পছন্দ করে এটা আমাদের জানা দরকার নাই, কারণ আমাদের তো এগুলো জানা দরকার। কে পছন্দ করে জানা লাগবে সরকারি আদেশ বা এরে কি হচ্ছে ওখানে আমার একটা তালিকা দিল। সেটা বোধ এরকম 3 জনের নাম। একটা হচ্ছে লক্ষ্মীপুরের জিশান, এখানে হচ্ছে নজরুল, আর একটা কুমিল্লার জানি কার নাম দিচ্ছে আরেকটা, তিনটা নাম না আর নাম মনে নেই। এটা কিসের জন্য এই লিস্ট? এটা তো নজরুলের জায়গায় লেখা জি কিন্তু আমাদের কাছে অন্য সিম্বল আছে যে রকম। ও যখন আমাকে এই আদেশটা দেয় তখন আমার পাশে আবার বসা, কারণ উনি এটা জি লিখে দিল। লেখার সময় সে কমেন্ট করছে একটা যে এরা পছন্দ করে না। কে পছন্দ করে না পছন্দ করে এটা আমাদের জানা দরকার নাই, কারণ আমাদের তো এগুলো জানা দরকার। কে পছন্দ করে জানা লাগবে সরকারি আদেশ বা এরে। একটা প্রশ্ন মানুষের সামনে আসে, যদি র্যাবের অফিসাররা ভাড়াটে খুনি হিসেবে কাজ করতে পারে তাহলে দেশের সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? রাষ্ট্র কি তাদের বিচার করবে, নাকি অপরাধীরা নিরাপদেই থাকবে এবং তারা সবসময় বেঁচে যাবে সবসময়ের মতো? পরবর্তী অধ্যায় চলবে এই দীর্ঘ মামলা, সাক্ষী, হুমকি, পাল্টা মামলা। অবশেষে শেষ পর্যন্ত ন্যায় বিচার কতটুকু পেল, অপরাধীরা কে কতটুকু শাস্তি পেল, সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো। বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ, সেলিনা ইসলাম, চন্দ্র সাহার পরিবার এবং সবাই একটাই চায়, বিচার চাই। আমরা শুধু বিচার চাই, আমাদের একটাই দাবি, শুধু বিচার চাই। রাষ্ট্রপক্ষ বিচার চাই, কিন্তু এই বিচার জন্য হয়ে ওঠে এক যুদ্ধ। এক পক্ষ লড়াই করে খুনিদের সাজা দেওয়ার জন্য, অন্য পক্ষে লড়াই করে খুনিদেরকে আড়াল করার জন্য। একের পর এক সাক্ষী পিছু হটতে থাকে, কারো ঘরে হুমকির চিঠি, কারো আবার ব্যবসায়ী প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে দেয়। অনেকেই বলেন আমি সবকিছু দেখেছি, আমি কিছুই বলতে পারবো না। এই ভয় এক নিঃশব্দ হুমকি বিচারকে করে তোলে আরো দুর্ধর্ষ। তবে পুলিশ নূর হোসেনকে ধরে রেখেছিল অনেক দিন। একদিকে বাংলাদেশ ছিল অপেক্ষা, তবে জনগণের চাপ, মিডিয়া ট্রায়াল, কূটনীতিক চুক্তির সফল স্বরূপ 2015 সালের নভেম্বরে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। সে জানতো এবার আর তার রক্ষা নেই, তবে সে এটা বিশ্বাস করত তার রাজনৈতিক ছত্রছায়া তাকে অবশ্যই বাঁচাই নেয়। কিন্তু তার শেষ রক্ষা হলো কিভাবে এবং কিভাবে হয় না সেটা আপনাদেরকে বিস্তারিত পরবর্তী সময় বলছি। বছরের পর বছর মামলা চলছে, কিছু আসামি হাজতে ছিল, কেউ ছিল জামিনে, কেউ ছিল আবার প্রভাবশালী। তাকে ধরার সক্ষমতা বাংলাদেশ সরকার অথবা পুলিশের সে সময় ছিল না। জনগণের মনে একটাই প্রশ্ন ছিল, এই বিচার আদৌ হবে? বাংলাদেশের মানুষ বিচার হবে? শান্তনু হত্যার বিচার বাংলাদেশের মানুষ দেখতে পারবে? এই বিষয় নিয়ে বাংলাদেশের জনগণের ভিতরে একের পর এক প্রশ্ন উঠতে থাকে। অর্থ, রাজনীতি, প্রভাব সব মিলেই এক বিশাল দাদা। কিন্তু শহীদদের পরিবার থেমে যায়নি,
তারা বলছে বিচার পেতেই হবে, নহলে নজরুলদের মতো আরো হাজারো মানুষের মৃত্যুবরণ করতে হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হাতে, এবং সাথে সাথে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমাদের বাংলাদেশের আরো শত শত মানুষ মৃত্যুর দুয়ারে ঝুঁকে পড়বে। 2017 সালের 15 জানুয়ারি ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল জানাই দেয় রায়, 26 জনের মৃত্যুদণ্ড, 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড। তারেক সাইদ, আরিফ হোসেন এবং নবীন কুমার, এই 3 জন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এই 3 র্যাব অফিসার সহ একাধিক আসামি সর্বোচ্চ সাজা দেওয়া হয়। নূর হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের দিন আদালতের সামনে কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ বলে আমার ভাইয়ের আত্মা আজ শান্তি পাবে। দেশ জুড়ে মানুষ বলে এই প্রথম ক্ষমতাধর খুনির বিচার হয়। এই রায় ছিল প্রতিহিংসার নয়, এই রায় ছিল পুনর্জন্ম রাষ্ট্র, সমাজ এবং সাধারণ মানুষের বিশ্বাস বাড়িয়েছিল আমাদের বাংলাদেশের মানুষকে যদি হত্যা করা হয় তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে সেই হত্যার বিচার হবে। তবুও কিছু প্রশ্ন রয়েই যায়, আসামির সবার পাশে কার্যকর হয়েছে, নূর হোসেন এখন কোথায় আছে? রাষ্ট্রকে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখে দিতে পারবে? কারণ 7টা খুন হয়েছিল একই দিনে, কিন্তু এই অন্যার শিকল ছিল বহু বছর ধরে এই পুনরাবৃত্তি হয়েছিল এই ধরনের খুনে। রাষ্ট্রকে এমন খুন আবার পুনরাবৃত্তি ঘটাবে, এই বিষয়ে নিয়ে মানুষের ভিতরে অনেক সংশয় ছিল, মানুষ বিশ্বাস করতে পারতেছিল না। কারাগারে আজ আর নাই ক্ষমতা, নাই ফোন, নাই অর্থের দম্ভ। নূর হোসেন একসময় যে নারায়ণগঞ্জ শাসন করত, আজ তাকে কেউ সেলুট করে না। সে এখন একা বসে শূন্য দেওয়ালের দিকে তাকাই আছে। কিভাবে 7টা জীবনকে এক বিকালেই মুছে দিয়েছে, আর কিভাবে সময় সব ফিরিয়ে দিচ্ছে, তাই যেন সে চুপ করে এখন শুধুই ভাবছে। তারেক সাইদ র্যাবের সেই প্রভাবশালী কর্মকর্তা, আর সে শুধু একটি নাম্বার। ফাঁসির কাতারে দাঁড়াই আছে একজন অপরাধী, বাকি আসামিরাও সময় করছে। প্রতিদিন ঘড়ির কাঁটা সাথে সাথে তার মৃত্যুর ছায়া তার কাছে আসছে, আর রাষ্ট্র সে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে তাদের সাজা কার্যক্রম করার জন্য। নজরুল ইসলামের সন্তানরা আজ বড় হয়েছে, তাকে আর কেউ বাবা বলে ডাকে না। চন্দ্রের মেয়ে এখন আইন পড়ছে, বাবা ছিল আইনজীবী, আর সে ন্যায়ের প্রতীক। এই পরিবারগুলো জীবন চালাইয়ে নিয়েছে, কিন্তু হৃদয়ের ভিতরে যে রক্তকরণ, সেই রক্তকরণ আজও শুকায়নি। এই ঘটনা শুধু হত্যাকাণ্ডই নয়, এটা ছিল রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ করা একটি ঘটনা। এই মামলার রায় ছিল ভবিষ্যৎ খুনিদের মনে একটি ভয় ঢুকিয়ে দেওয়া। ক্ষমতা চিরস্থায়ী নয়, একদিন আপনাকে ন্যায়ের সামনে দাঁড়াতে হবে। আপনি যদি অপরাধী হন, সেই অপরাধীর বিচার আপনাকে করতেই হবে। সময় আপনাকে সেই অপরাধের বিচার করে দেবে। নারায়ণগঞ্জের 7 খুন হত্যাকাণ্ড আমাদের মনে করাই দেয়, নিরাপত্তা বাহিনী যদি রক্ষকের বদলে ভক্ষক হয়ে যায়, রাজনীতিবিদ খুনিদের আশ্রয় নেয়, তবে জনগণ একটাই হাতিয়ার হয়ে থাকে, সত্য প্রতিবাদ এবং ধৈর্যের সাথে প্রতিবাদ করা এবং ধৈর্যের সাথে মোকাবেলা করা। আমরা যদি ধৈর্যের সাথে মোকাবেলা না করতে পারি, তাহলে এই হত্যাকাণ্ডের বিচার পেত না নারায়ণগঞ্জের মানুষ, এবং নজরুল থেকে চন্দন তারা এই হত্যাকাণ্ডের বিচার পেত না। তাই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যদি সতর্ক না হই, অপরাধীরা একের পর এক অপরাধ করে যাবে, রাষ্ট্র তাদেরকে ক্ষমা করে দেবে। তাই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদের ঐক্যজোট হতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, যেন কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে এবং কোনো মানুষ অপরাধ করে বেঁচে না যেতে পারে, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রতিনিয়ত প্রতিটা সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি একটু দেরি হয়ে যায়, তাহলে হতে পারে এই হত্যাকাণ্ডের বিচার আমরা পেতাম না। এভাবে যত হত্যাকাণ্ড হচ্ছে, যে হত্যাকাণ্ডের আমরা বিচার পাচ্ছি, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার আমরা সে সময় পেয়েছি, যে সময় আমরা ধৈর্যের সাথে এবং একের পর এক ধীরভাবে আমরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এবং বিচারের জন্য আমরা যখনই রাস্তায় নেমেছি, তখনই আমরা একের পর এক হত্যাকাণ্ডের বিচার পেয়েছি। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক না থাকি, তাহলে দেশের ভিতরে একের পর এক অপরাধ বেড়ে যাবে। যে সময় অপরাধের বিরুদ্ধে কথা বলবে যে সে অপরাধী হবে, যে অপরাধী আসলে অপরাধী সে অপরাধী হবে না। যেমন এই ধরনের হাজার উদাহরণ আছে আমাদের বাংলাদেশের রাজনীতি, আমাদের বাংলাদেশের পলিটিক্সে, আমাদের বাংলাদেশের ক্রাইম। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা এবং প্রত্যেকটা দিন, মাস, বছর
সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আমরা একদিন 1 মিনিট সতর্ক না থাকি, একের পর এক হত্যাকাণ্ড হবে, অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা যাবে না, তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। তাই এখনই সময় আছে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা অপরাধ যেখানেও হবে সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে। যদি আমরা প্রতিবাদ না করি, অপরাধীরা আরো অপরাধ করার সাহস পেয়ে যাবে। যেমন জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ অপরাধ করতে করতে এমন হয়ে গেছিল তাদের অপরাধ আর অপরাধ মনে হয়। তাই আমরা যখন প্রতিবাদ করেছি তখনই আমরা এর বিচার পেয়েছি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছি। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে শক্ত হাতে। সমস্ত অপরাধের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের সুন্দর সুন্দর এবং হিস্টোরিক্যাল ভিডিও এবং ক্রাইম জোনের কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এবং হিস্টোরি ডকুমেন্টারির কোন বিষয়টা আপনি ভিডিও চান, পরবর্তী ভিডিও কাকে নিয়ে এবং কোন বিষয় নিয়ে চান, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাইছেন।